আজ আপনাদের পঞ্চম ক্লাস। আজকে আমরা দেখব ম্যাজিক ওয়ান টুল, ল্যাসো টুল, এই দুইটা হচ্ছে সিলেকশন টুল। এরপর অ্যারেঞ্জ, পাথফাইন্ডার, অ্যালাইন, পেন টুল, এগুলো আমরা আজকে বোঝার চেষ্টা করব। প্রথমে আমি একটা ডকুমেন্ট নিচ্ছি নিউ ফাইল থেকে। এখানে আমরা দেখতে পাচ্ছি রিসেন্টে আমি 1000 × 1000 নিয়ে রাখছিলাম। আমি এখানে আর কিছু পরিবর্তন না ঘটিয়ে ক্রিয়েট করে দিচ্ছি। আচ্ছা, এখন খেয়াল করেন, আমরা সিলেকশন টুলের কাজ দেখেছি খুব ভালোভাবে। অনেকগুলো শেপ টেপ নিয়ে আমরা বোঝার চেষ্টা করেছি বিভিন্নভাবে যে আসলে সিলেকশন টুলের কাজ কোন কোনভাবে আমরা ব্যবহার করে থাকি। ডিরেক্ট সিলেকশন টুলের কাজ দেখেছি, বৃত্ত নিয়ে বিভিন্নভাবে দেখার চেষ্টা করেছি। এখন আমরা দেখব ম্যাজিক ওয়ান টুলের কাজ এবং তারপরে দেখব ল্যাসো টুলের কাজ। তো ম্যাজিক ওয়ান টুলের সাহায্যেও আমরা সিলেক্ট করে থাকি। এটা সেম কালার, সেম ফন্ট, তারপরে সেম স্ট্রোক সিলেক্ট করতে পারে একই সাথে। ধরেন আপনার অনেকগুলো একই রঙের ফাইল আছে, আপনি সব একই রঙের বা একই কালারের জিনিস একসাথে সিলেক্ট করতে চান। আচ্ছা, তার জন্য আমাকে উদাহরণস্বরূপ দেখাতে হবে। আমি এটার কালার একটা নির্দিষ্ট একটা কালার দিচ্ছি, এটাতে স্টক কালারটা অফ করে দিচ্ছি। এটা শুধুমাত্র ফিল কালার আছে, রেড কালার। আমি এখানে কিছু কালার, কিছু কিছু অবজেক্ট বা এই স্কোয়ার শেপের আমি কালার চেঞ্জ করে করে দিচ্ছি, যাতে বোঝাতে পারি যে একটা ক্লিকের মাধ্যমে একই কালারগুলো আমরা সিলেক্ট করতে পারি। দেখেন, এখানে রেড কালার ভিন্ন ভিন্ন জায়গায় আছে। আমি যদি এক ক্লিকে সব লালগুলো সিলেক্ট করতে চাই, তাহলে এই ম্যাজিক ওয়ান টুলের সাহায্যে একটা অবজেক্টে ক্লিক করব, শুধুমাত্র লালগুলোই সিলেক্ট হয়েছে। আমি কিভাবে বুঝতে পারছি? এই যেগুলো সিলেক্ট আছে তার এই যে এইগুলোকে অ্যাঙ্কর বলে, অ্যাঙ্কর দেখা যাচ্ছে, মানে ব্লু একটা বাউন্ডারির মাধ্যমে বুঝতে পারছি এগুলো সিলেক্টেড। এখন এইগুলো চাইলে আমরা কালার চেঞ্জ করে দিতে পারি। এই যে সিলেক্ট করা রয়েছে লালগুলো, এখন লালগুলোর কালার আমি চেঞ্জ করে দিচ্ছি, দিয়ে অন্য কালার করে দিলাম। একইভাবে এই কালারটার আমরা সিলেক্ট করার চেষ্টা করি, এখানে একটা ক্লিক করলাম। আচ্ছা, এখানে একটা প্রবলেম দেখেন, আমি শুধু এই কালার চেঞ্জ করেছি কিন্তু এটাও সিলেক্ট হয়ে গেছে, তাই না? এর কারণ হচ্ছে এইটা আর এটা একেবারে মোটামুটি সেম কালার। সেম কালার বলতে কাছাকাছি কালার। এর জন্য আমাদের টলারেন্স কমায় দিতে হবে। এটা টলারেন্স কিভাবে কমানো যেতে পারে? এটার উপর ডাবল ক্লিক করতে হবে। ম্যাজিক ওয়ান টুলের উপর ডাবল ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন টলারেন্স হচ্ছে 32 আছে। এটা টলারেন্স মানে এটার মান, এটা যে একটা সেম কালার সিলেক্ট করবে এর একটা মান আছে। তো আমি এটা যদি 10 করে দিই, এবার যদি আমি সিলেক্ট করি, দেখেন কিন্তু এইগুলো আর সিলেক্ট হয়নি। আপনারা কি বুঝতে পারছেন স্ক্রিনে যে কোনটা সিলেক্ট আছে কোনটা সিলেক্ট নাই? বোঝা যাচ্ছে না মোটামুটি? তো এটা কিন্তু সিলেক্ট হয়নি। আবার দেখেন এটা সিলেক্ট করছি, এইগুলো আর সিলেক্ট হয়নি, কারণ এখানে ম্যাজিক ওয়ান টুলের টলারেন্স বা ওটার একটা মান আমি কমাই দিয়েছি। তো এটার মান কিভাবে কমাইছি? এই টুলের উপরে ডাবল ক্লিক করে। ঠিক আছে, এটার উপর ডাবল ক্লিক করলে এটা যে সেম কালার সিলেক্ট করার যে ওটা কমে যাবে। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন, এটা একদম সহজ টুলস। আচ্ছা, এটার মাধ্যমে আরও কি কি হয় আমি সেটাও আগে দেখাই, নাকি আপনারা এটা প্র্যাকটিস করে তারপরে আমি আবার দেখাবো? আচ্ছা, আপনারা প্র্যাকটিস করেই নেন, এটা সহজ স্টেপ বাই স্টেপ এগোতে থাকেন, তাহলে বুঝতে সুবিধা হবে। আমি যেটা করলাম, এরকম বক্স নিয়েছি, এই বক্স নিতে কারো আশা করি সমস্যা হবে না। আর এরকম ভিন্ন ভিন্ন কালার নিয়ে ওগুলো কালার চেঞ্জ করবো। কালার চেঞ্জ করে তারপরে টলারেন্স কমাবে সেম কালার সিলেক্ট হয়ে গেলে। আমি ওইটা আবার ভালো করে বোঝাই দিব, আগে এটা চেষ্টা করি। ভাই প্রবলেম হয়েছে, ওটা কি আমার শাটডাউন দিয়েছে? আচ্ছা, একটু খেয়াল করেন সবাই, এদিকে একটু খেয়াল করেন। এই জিনিসটা আমি দেখছি অনেকের সমস্যা হচ্ছে নিতে। আমি একবারে একদম সহজে বোঝাই দিচ্ছি। এই দেখেন,
আমি প্রথমে রেক্ট্যাঙ্গেল টুলে গেলাম, গিয়ে একটা বক্স নিলাম। এই বক্সটা যদি আমি একদম 4টা বাহু সমান রাখতে চাই তাহলে কি করতে হবে? শিফট চেপে ধরে নিতে হবে, তাহলে দেখবেন একদম স্কোয়ার হচ্ছে। এরপরে এটার একটা ডুপ্লিকেট নিব কিভাবে? অল্টার চেপে ধরে। আচ্ছা, আপনি এই বক্স নিয়েছিলেন এখান থেকে, রেক্ট্যাঙ্গেল টুল থেকে। এবার আমি যখন এর ডুপ্লিকেট নিচ্ছি তখন অবশ্যই আমাকে সিলেকশন টুলে যেতে হবে। সিলেকশন টুল থেকে এর একটা ডুপ্লিকেট নিলাম। এবার আমি কন্ট্রোল ডি প্রেস করতে থাকবো, এর ডুপ্লিকেট হতে থাকবে। এবার দেখেন এই পুরো লাইনটা এবার একই সাথে সিলেক্ট করলাম। অনেকে ভুল করছে, এই সব জায়গা থেকে অল্টার ধরে টান দিচ্ছে, তাহলে কিন্তু হবে না। আপনাকে অবশ্যই একটা বক্সের উপরে মাউসের কার্সরটা রাখতে হবে, তারপরে এর একটা ডুপ্লিকেট নিতে হবে। তারপর কন্ট্রোল ডি প্রেস করতে থাকলে এগুলো ডুপ্লিকেট হতে থাকবে। আচ্ছা, এরপর দেখেন, এটা আশা করি আর কারো সমস্যা নেই। এবার দেখেন, আমরা ম্যাজিক ওয়ান টুলের কাজ দেখছিলাম, আমরা একে একে বিভিন্ন টুলসের কাজ শিখতে শিখতে এগোবো। এই টুলসগুলোর কাজ দেখেন, আমাদের এই টুলস শিখতে মোটামুটি কয়টা ক্লাস লাগবে? আগে আপনাদের টার্গেটটা বোঝার চেষ্টা করেন, তারপরে মনে করেন। দেখেন মোটামুটি আহ, 10 থেকে 12টা ক্লাসের ভিতরে আপনাদের টুলসের কাজ শেখা শেষ হয়ে যাবে। অলরেডি আপনারা 5ম ক্লাস করছেন, তাই না? এরকম আর মনে করেন 10টা মতো ক্লাস করলে আপনাদের টুলস প্যানেল সব শেখা হয়ে যাবে, মোটামুটি অ্যাভারেজ শেখা হয়ে যাবে। এরপরে আপনারা প্রজেক্ট ভিত্তিক কাজে যাবেন, বিভিন্ন জিনিস এরপর থেকে তৈরি, লোগো ডিজাইন বা বিভিন্ন ডিজাইন শুরু করবেন। তো আপনারা একদম অনেকে আছে আগে কম্পিউটার মোটেই চালাতে পারতেন না, হাত মাউসের উপর কীভাবে মাউস ধরায় অভ্যস্ত না, মাউস ধরলে কীরকম কী হয়ে যায়, এরকম মন মানসিকতা ছিল। সেই জায়গা থেকে আপনারা আজকে 5ম ক্লাস, অনেকে দেখেন একদমই জানতো না, তারপরেও কম্পিউটার ধরে অন করে সফটওয়্যারে যে কাজ মাজ করতে পারছেন, তাই না? তো একদমই হতাশ হওয়ার কিছু নেই। আপনারা যারা ক্লাস করছেন, অনেকে একটু কম বুঝছে, অনেকে খুব সহজেই বুঝে ফেলছে। তো আমার মনে হচ্ছে মেয়েদের ভিতরে একটু বেশি মানে কম বোঝার মতো রয়েছে, মানে সহজে বুঝতে পারছে না। ক্লাস মিস দেওয়া যাবে না, ক্লাস মিস দিলেই সমস্যা। ক্লাস যেদিনই মিস দেবেন, পরের দিন ক্লাসে তাল মিলানো আপনার জন্য কঠিন হয়ে যাবে, কারণ একটা ক্লাস আরেকটা ক্লাসের সাথে জড়িত। আপনি একটা ক্লাস মিস দেবেন, আপনি যতই মানে ভালো বোঝেন, ভালোই করেন, আপনি একটা মনে করেন এসএসসি পাস না করে আপনি ইন্টারে ভর্তি হয়ে গেলেন, বিষয়টা কিরকম একটা হয়ে যায় না? তো ক্লাস যদি মিস করেও যান, আপনার বাসায় গিয়ে ওটা ভালো করে দেখে নিতে হবে। আচ্ছা, বাড়তি কথা না বলি, এখন আমরা ম্যাজিক ওয়ান টুলের কাজ দেখছি, ভালো করে আরেকবার আমি বোঝাই দিই এটা, আর যত রকমভাবে বোঝানো যায়। আমরা তো শুধুমাত্র একটা কালার সিলেক্ট করেছি এতক্ষণ, এখন দেখেন তারপরেও আরেকবার বোঝাই দিই। দেখেন, আমি প্রথমে এই 3 লাইন একটা কালার করছি, এই কালার একদম কাছাকাছি আরেকটা কালার, এই তিনটা না, আমি আরও 2টা লাইন আমি এর কাছাকাছি একটা কালার নিচ্ছি। তারপরে এইটা রেড কালার নিচ্ছি। আচ্ছা, দেখেন এখানে যে লাইন বাই লাইন রয়েছে, এই জন্যই ডিটেক্ট করতে পারছে, বিষয়টা এরকম না। আমি যদি এগুলো একটু এলোমেলো করে দিই, এক এক দিকে নিয়ে যাই, তারপরেও দেখেন ম্যাজিক ওয়ান টুলে থাকা অবস্থায় আমি একটা ক্লিক করাতে এলোমেলো যেখানেই আছে সবগুলো কিন্তু অবজেক্ট আমরা সিলেক্ট করতে পারছি সেম কালার, তাই না? আমাদের কাজের সুবিধার্থে বিভিন্ন সময় এরকম সেম কালার সিলেক্ট করার প্রয়োজন হতে পারে, তখন আপনারা এই ম্যাজিক ওয়ান টুলের সাহায্যে একই কালারের যত অবজেক্ট আছে আপনারা সেটা সিলেক্ট করে ফেলতে পারবেন। তো এটার টলারেন্স আমি যদি একটু কমানো রয়েছে, টলারেন্স যদি একটু বাড়ায় দিই, বেশি বেড়ে গিয়েছে। এবার যদি আমি সিলেক্ট করার চেষ্টা করি, দেখেন এই দুইটা একটাতে সিলেক্ট করছি, কিন্তু এই কালারের এই কালার কিন্তু সেম না, তারপরেও কাছাকাছি কালারে ডিটেক্ট করে ফেলছে, কারণ এর মান বাড়ানো রয়েছে। আমি এর থেকে আর সহজভাবে বলতে পারছি না, আপনারা আশা করি বুঝতে পেরেছেন, তাই নাকি? এটা নিয়ে আর সমস্যা আছে কারো? এটা সেম কালার সিলেক্ট করার জন্য এই ম্যাজিক ওয়ান টুল আমরা ব্যবহার করে থাকি। এবার আসি, বুঝিনি, আরেকবার বলেন। আচ্ছা শোনেন,
আপনি সিলেক্ট করছেন, সেম কালার সব সিলেক্ট হয়ে যাচ্ছে। সিলেক্ট হওয়ার পরে আপনি যে কালার দেবেন সেই কালার হবে, মানে আপনি যদি আবার কালার চেঞ্জ করতে চান। এখন কথা হচ্ছে আপনি আপনি এই যে আমি আলাদা আলাদাভাবে কালার চেঞ্জ করেছি, এটা করেছিলেন আলাদা আলাদাভাবে কালার চেঞ্জ, তাহলে তো হবে না। আপনি তো সবই এক কালার, তাহলে সব এক সিলেক্ট হয়ে যাবে। আপনার উচিত হবে এরকম আমার মতো এরকম ম্যানুয়ালভাবে এরকম সিলেক্ট করে করে 2 লাইন বা 1 লাইন সিলেক্ট করে ওটার কালার অন্য একটা কালার দেওয়া। আচ্ছা, আমি আপনাকে এটা তাহলে সলভ করে দিচ্ছি। আপনারা সবাই এটা একটু প্র্যাকটিস করেন। হ্যাঁ, দেখি আপনি 2 লাইন সিলেক্ট করেন। জি, কিছু বলবেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, সেম ফন্ট এটা ডিটেক্ট করে না, আমার ভুল ছিল, এটা ভুল ধারণা ছিল। আচ্ছা, এবার দেখেন, আমরা এবার দেখব ল্যাসো টুলের কাজ। আমরা এক এক করে টুলের কাজ দেখব। এটার ক্ষেত্রেও আমি কিছু বক্স নিয়ে নিচ্ছি যাতে বোঝাতে সুবিধা হয়। এবার খেয়াল করেন, এবার আমরা 4 নাম্বার যে টুলস আছে এটার কাজ দেখছি। ল্যাসো টুলের সাহায্যে আমরা একটা বাউন্ডারি তৈরি করব, এর ভিতরে যত হচ্ছে অবজেক্ট থাকবে এই অবজেক্টগুলো সিলেক্ট হবে। দেখছেন? আচ্ছা, ল্যাসো টুলের কাজটা কি দেখেন। ল্যাসো টুলে থাকা অবস্থায় আমি মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে যে বাউন্ডারি তৈরি করব তার ভিতরে যত অবজেক্ট থাকবে সেইগুলো সিলেক্ট হবে। দেখেন আমি যেই দিক থেকে ঘুরাইছি ঠিক সেইগুলোই সিলেক্ট হয়েছে, এবং এইগুলো চাইলে আমরা কালার চেঞ্জ করে দিতে পারি সিলেক্ট করে, অথবা আমরা সিলেকশন টুলে থাকা অবস্থায় আমি এগুলোকে সরিয়ে ফেলতে পারি। বোঝা গেল? তো এই টুল তো একেবারেই সহজ, তো এটা সবাই একটু ট্রাই করেন। আচ্ছা, এদিকে খেয়াল করেন, আমরা যে টুলস দুইটা দেখলাম এই দুইটা অনেক মজার এবং একদম সহজ টুল, তাই না? তো এটা আমরা বুঝেছি। এরপরে যে টুলসটা এটা সবথেকে কঠিন টুল এবং সবথেকে বেশি ব্যবহার হয়, এর নাম হচ্ছে পেন টুল। পেন টুল দেখার আগে আমরা আগে অন্য কিছু একটু সহজভাবে শিখে নেব, ঠিক আছে? আমার কথা কি সবাই শুনছেন? এই যে আপনারা দুইজন কিন্তু গল্প করছেন, এদিকে খেয়াল করেন। আমরা এই প্রথম 4টা সিলেকশন টুল আমরা ভালোভাবে শিখেছি। এই মাঝের এই 2 টুল যেটা আমরা একটু আগে দেখলাম, এই দুইটা একদম সহজ টুল, ল্যাসো টুল আর হচ্ছে ম্যাজিক ওয়ান টুল। ম্যাজিক ওয়ান টুল দিয়ে সেম কালার সিলেক্ট করতে হয়, আর ল্যাসো টুল দিয়ে এভাবে বাউন্ডারি করে যা ধরবেন তাই সিলেক্ট হয়ে যাবে। এখন আমরা এই টুলে যাওয়ার আগে আমরা অন্য দুটো বিষয় দেখব, সেটা হচ্ছে আমি এইভাবে আর কি ক্লাসের মডিউলটা সাজায় রাখছি ওইভাবে। অ্যারেঞ্জ দেখব, পাথ ফাইন্ডার দেখব, অ্যালাইন দেখব, এগুলো দেখব। তারপরে আমরা পেন টুলে যাব। পেন টুল অনেক কঠিন একটা টুল, আর অনেক বেশি ব্যবহার হয় পেন টুল। হ্যাঁ, তো পেন টুল পরে দেখব, আগে আমরা এইটা আগে দেখে নিই। সেটা হচ্ছে আমরা এখন দেখব অ্যারেঞ্জ। অ্যারেঞ্জ কি জিনিস? আমরা যাই করি সবসময় এই চতুর্ভুজ নিয়ে আর কি উদাহরণ সহকারে বোঝার চেষ্টা করি। দেখেন, এখন আমরা একটা শেপ নিয়েছি, এই শেপটার একটা ডুপ্লিকেট নিচ্ছি কাছাকাছি রেখে। হ্যাঁ, এবার এক একটার কালার এক এক রকম দিচ্ছি। আরও কাছাকাছি নিয়ে যাচ্ছি বোঝার সুবিধার্থে। এখন আমি চাচ্ছি এই কালারটা পিছনে পাঠাবো। এটা কিভাবে? এটাই হচ্ছে অ্যারেঞ্জের কাজ। এখন এটা আপনি পাঠাতে পারেন রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ। এখানে 4টা অপশন আছে, 5টা আছে, আরেকটা হাইড, এটাতে কাজ হচ্ছে না। এখানে এটা সেন্ড টু কারেন্ট লেয়ারের কাজ। আচ্ছা, এখান থেকে এখানে 4টা অপশন আছে। প্রথমটা হচ্ছে ব্রিং টু ফ্রন্ট। ব্রিং টু ফ্রন্ট মানে উপরে উঠে যাবে, একদম সবার উপরে। আর হচ্ছে ব্রিং ফরওয়ার্ড মানে একটা একটা করে উপরে উঠবে। কথাগুলো হয়তো মাথার উপর দিয়ে যাচ্ছে, এখনই সেটা সরাসরি বুঝতে পারবেন। তারপরে সেন্ড ব্যাকওয়ার্ড মানে একটার পিছনে যাবে, আর সেন্ড টু ব্যাক মানে সবার পিছনে চলে যাবে। এবার এক এক করে এই কথাগুলোর অর্থ বোঝা যাক। আমি যদি এটাতে ক্লিক করি সেন্ড টু ব্যাক, এটার শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট লেফট সাইডেরটা। তো এটা যদি আমি ক্লিক করি তাহলে সবার পিছনে চলে যাবে, এটা সবার পিছনে চলে গিয়েছে।
দেখছেন এটা সবার পিছনে চলে গেছে। এই জিনিসটা আমি কন্ট্রোল জেড আবার ব্যাকে আসলাম, এসে এটা আমি যদি এক স্টেপ পিছনে যাই, মানে পিছনে পাঠাতে চাই একটার পিছনে, তাহলে কি করতে হবে, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাকওয়ার্ড, এটাতে ক্লিক করলে একটার পিছনে যাবে। এ দেখেন এটা কিন্তু লালের উপরেই আছে কিন্তু সবুজের পিছনে চলে গেছে, তাই না? আমি কি বোঝাতে পারলাম সবাইকে? এটার শর্টকাট কি আমি ব্যবহার করে অভ্যস্ত, বা এটা আমাদের জন্য সহজ হয়, কাজ দ্রুত করে, হচ্ছে শর্টকাট কি ইউজ করা। শর্টকাট কি কি, কন্ট্রোল শিফট ধরা মানে সবার উপরে, মানে সবার নিচে, এই পিছনে উপরে পাঠানোর ক্ষেত্রে ধরেন আপনি সবার পিছনে পাঠাই দিবেন, তাহলে কন্ট্রোলের সাথে শিফটও ধরবেন, ধরে থার্ড ব্র্যাকেট লেফট সাইড, তাহলে ওইটা সবার পিছনে চলে যাবে। এই যে আবার যদি সবার উপরে উঠাতে চান তাহলে কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট রাইট সাইডেরটা, অবশ্যই সেই অবজেক্টটা সিলেক্ট থাকতে হবে। এবার আরেকটা জিনিস গোল দিয়ে বোঝাতে বৃত্ত দিয়ে বোঝাতে চাচ্ছিলাম। কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটার কালার চেঞ্জ করি, এটা সবার পিছনে পাঠাই। এগুলো যখন আপনারা অভ্যস্ত হয়ে যাবেন তখন এগুলো আপনাদের জন্য খুবই সহজ মনে হবে। এবার দেখেন এই বৃত্তটা আমি যদি একটা সবুজের নিচে পাঠাতে চাই তাহলে কি করব, জাস্ট কন্ট্রোল ধরে থার্ড ব্র্যাকেট লেফট সাইড। আচ্ছা এটা কোনটা আমি সরাসরি দেখাচ্ছি, ডেস্কটপ, তারপর হচ্ছে ওরিয়েন্টেশন ক্লাসের গ্রুপের ভিতরে কিবোর্ডটা ওপেন করে দেখায়। এই যে থার্ড ব্র্যাকেট হচ্ছে এইটা পি এর ডান সাইডে, এটা থার্ড ব্র্যাকেট লেফট সাইড যখন বলবো তখন বাম পাশেটা, আর থার্ড ব্র্যাকেট রাইট সাইড যখন বলবো তখন হচ্ছে ডান সাইডেটা, ঠিক আছে? এখন এইটাতে আপনারা এখন অভ্যস্ত হবে ম্যানুয়ালভাবে, আবার শর্টকাট কি দুইটাই আপনারা এখন এটা প্র্যাকটিস করবেন। তো এটা যদি আমি একজনের পিছনে পাঠাতে চাই, ধরেন সবুজের পিছনে, তাহলে কন্ট্রোল ধরে এর পিছনে পাঠাতে হবে, কন্ট্রোল থার্ড ব্র্যাকেট লেফট সাইড। এখানে অনেক সময় মনে হবে যে কাজ হচ্ছে না, আসলে হচ্ছে। আমি একটা কারণ এখানে অনেকগুলো অবজেক্ট রয়েছে, তো এইগুলোরও পিছনে পাঠাতে হয়। তো সেক্ষেত্রে যদি আপনার আর্টবোর্ডে অন্য অন্য ফাইল থাকে সেক্ষেত্রে দেখবেন সবসময় কাজ করছে না, মানে কাজ করছে এ দেখা যাচ্ছে এই লেয়ারের পিছনে পাঠাচ্ছে। আচ্ছা আমি একদম সহজ করি, আমি আরেকবার বোঝাই দিচ্ছি, আপনারা এখন যেটা প্র্যাকটিস করবেন, প্রথমে আপনারা কয়েকটা চতুর্ভুজ নেবেন, নিয়ে এটা কাছাকাছি রেখে কন্ট্রোল ডি প্রেস করলেন কয়েকটা, করার পরে কয়েকটার কালার চেঞ্জ করবেন। এটা সিলেক্ট করলেন, এখানে ক্লিক করে কালার চেঞ্জ, তারপরে এটা সিলেক্ট করলেন কালার চেঞ্জ, এভাবে কয়েকটা কালার চেঞ্জ করেন। তারপর আমি দেখাচ্ছি আসলে কিভাবে অ্যারেঞ্জ কাজ করে। এবার দেখেন আমি দেখাই, একবার করে বোঝাই দিই তাহলে বুঝতে সুবিধা হবে। ধরেন এটা আমি এর পিছনে পাঠাবো, রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জে সেন্ড টু ব্যাকওয়ার্ড দিলে একটার পিছনে যাবে, আর যদি ব্যাক দিয়ে দিই সেন্ড টু ব্যাক তাহলে সবার পিছনে চলে যাবে। আমি আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন আমার কথা, তাহলে এটা সবাই একটু প্র্যাকটিস করেন। আচ্ছা আপনি মাঝে পড়েছেন এই জন্য আপনার দেখানো একটু কঠিন হয়ে যাচ্ছে। এদিক খেয়াল করেন সবাই, আমি আবার বোঝাচ্ছি। এখানে আপনার যদি আর্টবোর্ডে অন্যান্য ফাইল থেকে থাকে, অবজেক্ট থেকে থাকে, সেক্ষেত্রে আপনার কিন্তু অনেক সময় কাজ করতে চাইবে না, মানে কাজ করবে না এই জন্যই যে ওইগুলোরও পিছনে পাঠাতে হবে, একটা একটা স্টেপ পাঠাতে গেলে তখন মনে হবে যে কাজ হচ্ছে না। এখন খেয়াল করেন, সব আগে ডিলিট করে দেন, আর্টবোর্ডে সব ডিলিট করে দেন। আমি এখন যেভাবে দেখাচ্ছি এটা আপনারা সবাই করেন, এদিকে খেয়াল করেন সবাই। এক একটা কালার এক এক রকম দিচ্ছি, একটু সবাই খেয়াল করেন, আবার নেবেন সবাই।
এটা সেম কালার হয়ে গেল। আচ্ছা, এটা আরও কাছাকাছি রাখি। এভাবে দিলে সবার এই প্র্যাকটিসটা ভালোভাবে হবে। এদিকে খেয়াল করেন, আমি বোঝার সুবিধার্থে এই প্রথমটা আমি এই পজিশনে রাখছি, তাহলে কার পিছনে যাচ্ছে সেটা বোঝা যাবে। এইটাকে ধরে আমি যদি এখন একটু ভালো করে খেয়াল করেন, এমনিতে নর্মালে ম্যানুয়ালভাবে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাকওয়ার্ড দিলে সবার পিছনে যাবে, রাইট বাটন ক্লিক করে সেন্ড টু এটা দিলে সবার উপরে উঠে আসবে। এটা তো সময় সাপেক্ষ, মানে একটু বেশি সময় লেগে যাবে। এক্ষেত্রে আপনি শর্টকাট কি ইউজ করতে পারেন, কন্ট্রোল আর শিফট ধরে থার্ড ব্র্যাকেট লেফট সাইড যদি পিছনেরটা প্রেস করেন তাহলে সবার পিছনে চলে যাবে, আর যদি রাইটেরটা প্রেস করেন তাহলে সবার উপরে উঠে আসবে। এটা তো বুঝেছেন তাই না, সবার পিছনে সবার উপরে। কিন্তু একটার পিছনে পাঠাতে গেলে কি করবেন আপনারা, সেক্ষেত্রে আপনি শিফটটা ছেড়ে দেবেন, শুধু কন্ট্রোলটা ধরে থার্ড ব্র্যাকেট লেফট সাইড দেখেন একটার পিছনে যাচ্ছে, এক একটা ক্লিক করছি এক একটার পিছনে যাচ্ছে। এবার রাইট সাইড কন্ট্রোল প্রেস করে থার্ড ব্র্যাকেট রাইট সাইডে এটা প্রেস করলে একটার উপরে উপরে উঠবে, দেখছেন? বোঝা গেল এবার এভাবে। আচ্ছা, আমরা অ্যারেঞ্জ শেখা শেষ, আমরা এবার পাথ ফাইন্ডার দেখব। পাথ ফাইন্ডার কি জিনিস একটু খেয়াল করেন ভাই, পিছনে সুমন ভাই একটু খেয়াল করেন এদিকে। আমরা এখন দেখব পাথ ফাইন্ডার। পাথ ফাইন্ডার দেখার জন্য এখানে পাথ ফাইন্ডার প্যানেল থাকতে হবে। পাথ ফাইন্ডার প্যানেল যদি এখানে না থাকে, উইন্ডো থেকে এই যে পাথ ফাইন্ডার খুঁজে বের করেন, এটা ক্লিক করবেন। দেখেন এটা আমি রিমুভ করে দিচ্ছি। আমি এটা কিভাবে আনবো একটু দেখাই দিচ্ছি, একটু সবাই এদিকে মনোযোগী হন। এখানে আমার কিন্তু পাথ ফাইন্ডার এখন আমি ডিলিট করে দিয়েছি। উইন্ডো থেকে এই যে পাথ ফাইন্ডার, এই যে পাথ ফাইন্ডার, এটাতে ক্লিক করলাম, এটা আসলো। আসার পরে এটা এখানে আমি কিভাবে সেট করব, এই যে এইভাবে। এটা যখন এখানে ব্লু হয়ে যাবে তখন এখানে ছেড়ে দিলে এটা এখানে পারফেক্টলি অ্যালাইন হয়ে যাবে। এখানে যদি আমি একটা ক্লিক করি পাথ ফাইন্ডারের অপশনগুলো আসবে। এখন দেখেন আমি দুইটা অবজেক্ট নিচ্ছি, এই দুইটা তো আলাদা আলাদা তাই না? আমরা যদি এবার পাথ ফাইন্ডারের কাজ দেখছি, আমরা এবার এই দুইটাকে সিলেক্ট করে এখানে পাথ ফাইন্ডারের প্রথম অপশনের নাম হচ্ছে ইউনিট, এটাতে ক্লিক করলে দুইটা এক হয়ে যাবে। এটা কিন্তু গ্রুপ হয়নি, এটা সম্পূর্ণ একসাথে লেগে গিয়েছে। গ্রুপ করলে কি হতো, আনগ্রুপ করলে আবার এক হয়ে যেত তাই না? এই যে এরকম ধরে রাইট বাটন ক্লিক করে এই যে গ্রুপ করলাম, এই গ্রুপ করলে এক হয়েছে। কিন্তু এটা যখন মাঝখান দিয়ে একটা পাত দিয়ে দেখা বোঝা যাচ্ছে যে এটা কিন্তু গ্রুপ হইলেও এটা কিন্তু সম্পূর্ণ আলাদা দুইটা অবজেক্ট আছে। কিন্তু এখানে ক্লিক করলে এই ওই পাতের ওই দাগ থাকে না, এখানে এই সম্পূর্ণ দুইটা এক হয়ে যাবে। এটা যদি আপনি ভিন্ন ভিন্ন কালার রাখেন সেক্ষেত্রে আপনার দুইটা কালার কিন্তু এক হয়ে যাবে। ধরেন এই দুইটা কালার আমি যদি সিলেক্ট করে ইউনিট করি তাহলে দুইটা কালার এক হয়ে যাবে। বোঝা গিয়েছে? যেটা উপরে থাকবে সেই কালার হয়ে যাবে। আমরা পাথ ফাইন্ডারের কাজটা ভালো করে বোঝার চেষ্টা করব। সাদার উপরে সাদা কালার বোঝা যায় না, এই কারণে আমি অন্য একটা কালার নিয়েছি। এবার দেখেন এই পাথ ফাইন্ডার যে প্যানেলটা আছে, এই প্যানেলটা আমি চাইলে বাইরেও নিয়ে আসতে পারি, চাইলে ভিতরেও রাখতে পারি। তো আমি আপাতত বাইরে নিয়ে আসলাম এবং এই যে একটা অ্যারো চিহ্ন আছে এখানে, এটাতে ক্লিক করলে এটা আর কি ওপেন হবে। এবার দেখেন এটা যদি আমি মুভ করতে চাই তাহলে এখানে ক্লিক করেও মুভ করা যাবে, কিন্তু এখানে ক্লিক করে কিন্তু মুভ করা যাবে না, এখানে ক্লিক করে মুভ করা যাবে না। মুভ করতে হলে উপরের এই বার থেকে ক্লিক করে হচ্ছে এটা মুভ করা যাবে। এবার দেখেন আমি এই প্রথম দুইটা আমরা দেখেছি তাই না? প্রথম দুইটার কাজ হচ্ছে, একটা হচ্ছে ইউনিট করা, এই যে এই দুইটা সিলেক্ট করে যদি এখানে ক্লিক করি। আমি এখন একটা জিনিস দেখাচ্ছি, সবাই একটু খেয়াল করেন। আমি আরেকবার রিভাইজ করে দিচ্ছি, পিছনে আপনার একটু মনোযোগী হন, এদিকে খেয়াল করেন। এখানে এই দুইটা সিলেক্ট করে আমি যদি এখানে ইউনিটে ক্লিক করি তাহলে এটা দুইটা এক হয়ে যাবে। এটার কাজ একদম সহজ। এরপরেরটা মাইনাস, তাহলে এটা পিছনেরটা কেটে যাবে উপরেরটার মাপ অনুযায়ী, একদম সহজ বিষয় তাই না? এরপর দেখেন এর পরের অপশনটার কাজ কি, এটা হচ্ছে কমন জায়গাটা থাকবে। এই দুইটার কমন জায়গা কোনটা, এই যে এতটুকু তাই না? আর বাড়তি অংশটুকু কেটে যাবে। এদিকে খেয়াল করেন, এখানে ক্লিক করলাম, এখানে কমন জায়গাটা রয়েছে আর বাকি দুই অপশন কেটে গিয়েছে। বুঝতে পারেননি না সবাই? এবার দেখেন এই দুইটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করলে এইটা আর এইটার কমন জায়গা কোনটা, এই এতটুকু না? এই দুইটা থাকবে। এই যে এরকম যেন অঙ্ক ছিল আমাদের
বীজগণিত পাটিগণ কি জ্যামিতিতে এই যে হ্যাঁ 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 এই ধরনের ম্যাথমেটিক্সে ছিল এরকম কিছু। যাই হোক, এখানে দুইটা সিলেক্ট করে এখানে ক্লিক করলে কমন জায়গাটা থাকবে, বাকিটা ডিলিট হয়ে যাবে বা রিমুভ হয়ে যাবে। আর এটা কি হবে, কমন জায়গাটাই কেটে যাবে। এই যে কমন জায়গাটা কেটে গেল, আর বাকি দুইটা কালারে এক হয়ে যাচ্ছে, এই দুইটার কালারে এক হয়ে যাচ্ছে। আর আমি বারবার এটা কন্ট্রোল জেড দিয়ে কিন্তু ব্যাকে যাচ্ছি। কন্ট্রোল জেডের ব্যবহার সবাই বোঝার চেষ্টা করবেন। কন্ট্রোল আমি ধরেন একটা পরিবর্তন ঘটালাম, ঘটিয়ে আর মনে হলো ওইটার উপরে আমি আরেকটা জিনিসও দেখবো, তাহলে কি করবেন, কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাবেন। তাহলে আপনার এই প্রথম সাইডটা কাজ সবাই একটু করবেন, আমি সবার জায়গায় জায়গায় যে দেখবো। কন্ট্রোল জেড দিয়ে দেখা আপনি একটু মাউস ধরে অভ্যস্ত হতে হবে, একটু বেশি বেশি কাজ করেন আপনি, আপনার একটু অনেক দুর্বলতা রয়েছে। আচ্ছা, এখানে কয়েকজন একটু দুর্বল থাকায় আসলে আমি ক্লাসটা দ্রুত এগোতে পারছি না। কোনো সমস্যা নেই, আপনারাও একটু দ্রুত প্র্যাকটিস করে করে সবার সমান মানে সাথে এগোন। আচ্ছা, আমরা পাথ ফাইন্ডার এখনো কয়েকটা অপশন বাদ রয়েছে, ওইগুলো একটু বোঝাই। এখানে আমি এই দুইটা সিলেক্ট করলাম, করার পরে এইটাতে যদি আমরা ক্লিক করি, ডিভাইড নামে যে অপশনটা, এটাতে ক্লিক করলে এটা পার্ট পার্ট হয়ে যায়। কিভাবে সেটা আনগ্রুপ করলে বুঝতে পারবো। রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করলে তখন দেখবেন এগুলো পার্ট পার্ট আলাদা আলাদা হয়ে গেছে। এটা হচ্ছে ডিভাইডের কাজ। আমি কি বোঝাতে পেরেছি সবাইকে? দেখেন এই দুইটা কিন্তু কন্ট্রোল জেড, এবার দেখেন এই দুইটা আলাদা, তাই না? আমি যদি এই দুইটা সিলেক্ট করে ডিভাইডে ক্লিক করি তাহলে দেখবেন এটা গ্রুপ হয়ে গেছে। গ্রুপটা যখন আপনি আনগ্রুপ করবেন দেখবেন প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা হয়ে গেছে, একটা আরেকটার সাথে যখন মানে লেগে গিয়েছে যেখানে যেখানে, সেটা আলাদা আলাদা শেপ তৈরি হয়েছে। তো এটা একটু করার চেষ্টা করেন। করেন এখানে পাথ ফাইন্ডারে যে অপশনগুলো আছে এর ভিতরে এই ট্রিম আর মার্সের কাজটা একটু আমাদের প্রয়োজন পড়ে। তাছাড়া এই যে ট্রিম, তারপরে ক্রপ, আউটলাইন, তারপরে মাইনাস ব্যাক, এইগুলো তেমন প্রয়োজন পড়ে না। এগুলোর ব্যবহার আমার প্রয়োজন পড়ে না, এগুলো সম্পর্কে আমার অতটা জানা নেই, এগুলো আমাকে ডিজাইনে প্রয়োজন পড়ে না। এই একটা সফটওয়্যার দিয়ে যে কত রকম কাজ করা যায় তা কল্পনার বাইরে। তো আমাদের যে সবই শিখতে হবে এরকম কোনো বিষয় না। আমাদের লোগো এবং ব্র্যান্ড আইডেন্টিটির জন্য যেই টুলসগুলো প্রয়োজন আমরা সেই সব সেটিং বা শিখব। এখানে দেখেন মানে মানে ইফেক্ট বা ইসের শেষ নেই, অনেক টেকনিক্যাল বিষয় আছে এর ভিতরে। তো এগুলো যে আমাদের সবই শিখতে হবে এরকম কোনো বিষয় নেই। আমাদের উদ্দেশ্য হচ্ছে লোগো এবং ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন, এর জন্য যেগুলো শেখা প্রয়োজন, জানা প্রয়োজন, আমরা সেগুলো শিখবো, ঠিক আছে? অপ্রয়োজনীয়গুলো শিখে আমাদের সময় নষ্ট করার প্রয়োজন নেই। এখন আমরা ডিভাইড দেখেছি এবং মার্স জিনিসটা কিভাবে কাজ করে। আমি যদি অনেকগুলো অবজেক্ট নিয়ে থাকি এবং এটা অবশ্যই ভিন্ন ভিন্ন কালারের উপরে বোঝা যাবে। মার্স জিনিসটা কি, ধরেন এই বৃত্তটা আমি এর নিচে রাখছি, এর নিচে রাখবো, কন্ট্রোল শিফট হচ্ছে থার্ড ব্র্যাকেট লেফট সাইড দিলে কি হবে, ওটা বৃত্তটা সবার নিচে চলে গেল, তাই না? এবার আমি সবগুলো ধরে যদি আমি মার্সে ক্লিক করি তাহলে ওই নিচের অবজেক্টটা কিন্তু আর থাকবে না। দেখেন আনগ্রুপ করছি, এই দেখেন এগুলো কেটে গিয়েছে, মার্স করাতে এগুলো কেটে কেটে গিয়েছে। এবং যেটা দেখা যাচ্ছে না, যেটা আসলে দেখা যাচ্ছে না, ভিজুয়ালটা পিছনে রয়েছে ওই অবজেক্টটা, সেটা পুরোপুরি ভ্যানিশ হয়ে যাবে। এবং এই যে একটা আরেকটার সাথে কেটে কেটে গিয়েছে, যেখানে যেখানে সংযোগ ছিল ওখানে ওখানে কেটে গিয়েছে। এটা হচ্ছে মার্সের কাজ। এটা আমি পরবর্তীতে যখন সরাসরি ডিজাইন করতে যাব তখন এটা আরও ভালো করে বোঝানোর চেষ্টা করব, ঠিক আছে? আর
ট্রিমের কাজ আমি কখনো ব্যবহার করি না, তারপরে এখন একটু বোঝার চেষ্টা করি ট্রিমের কাজটা কি। এই ট্রিমও ওই একই রকম, ট্রিমের সাহায্যেও এই যে ডিভাইড যেরকম হয়েছে ঠিক ওই রকমভাবেই ব্যাকে যা যা ছিল সব কেটে কেটে গিয়েছে। এই তিনটার কাজ মনে হচ্ছে একই রকম, কিন্তু এই মার্সের কাজটা আমরা পরবর্তীতে প্রয়োজন পড়বে। এই ডিভাইডও আমাদের তেমন প্রয়োজন হয় না, ট্রিমও প্রয়োজন হয় না, এই মার্সটা ব্যবহার করা হয়। আর এতক্ষণ যেটা আপনারা দেখলেন না, এই যে ইউনিট করা, মাইনাস করা, এইগুলো আমরা কিন্তু শেপ বিল্ডার টুলের সাহায্যে করে থাকি। ওইটার অল্টারনেটিভ আরেকটা টুল আছে, সেটা হচ্ছে এই যে শেপ বিল্ডার টুল। এই টুলটা অনেক মজার এবং কাজের জন্য অনেক সুবিধার একটা টুল। এটার কাজ আমরা পরবর্তীতে দেখব। আচ্ছা, এখন আমরা পাথফাইন্ডার দেখলাম, এবার দেখব আমরা অ্যালাইন প্যানেলের কাজটা দেখব। এটা গুরুত্বপূর্ণ, একটু খেয়াল করেন সবাই। অ্যালাইন, এই যে এই অপশনটা অ্যালাইন, এটা যদি এখানে খুঁজে না পান সেক্ষেত্রে আপনারা উইন্ডো থেকে এই যে অ্যালাইন এই অপশনটা, ঠিক আছে, এটা আপনারা এখান থেকে খুঁজে পাবেন যদি এখানে না থাকে। আচ্ছা, আপনারটাই নাই, তাই তো, তাই বললেন? আচ্ছা, না থাকলে দেখেন, সবাই একটু দেখেন, যদি কোনো একটা জিনিস আপনারা ডান সাইডে সাজাতে চান, সবাই একটু মনোযোগী হন এইদিকে। ধরেন আপনার কোনো একটা প্যানেল এখানে নাই, কিংবা নতুন একটা প্যানেল এখানে নিয়ে আসবেন, আমি কিন্তু অ্যালাইনটা এখান থেকে ডিলিট করে দিয়েছি, তো আপনারা সেটা খুঁজে পাবেন উইন্ডোতে। উইন্ডো থেকে এই যে অ্যালাইন, এখানে ক্লিক করলাম, করার পরে অ্যালাইন প্যানেলটা আসলো। এটা এবার আমি এই যে উপরে একটা কালো অংশ, এখানে ক্লিক করে ধরে এখানে যখন ব্লু হয়ে যাবে তখন আমি এখানে ছেড়ে দিচ্ছি, তাহলে এখানে পারফেক্টলি অ্যালাইন হয়ে যাবে, মানে সেট হয়ে যাবে। এবার দেখেন আমরা অ্যালাইনমেন্টের কাজটা দেখবো। সুমন ভাই এদিকে একটু খেয়াল করেন, মনোযোগী হন। সাগর ভাই এদিকে একটু খেয়াল করেন সবাই। এখন দেখেন একটা শেপ নিচ্ছি। আচ্ছা, আপনি কি কম্পিউটারের দিকে খেয়াল করছেন? এই জন্য আপনি বুঝতে পারছেন না, বারবার মিস করে ফেলছেন। যা আপনাকে এখানে দেখানো হচ্ছে ওটা আপনাকে আবার রিপিট ওখানে গিয়ে দেখানো লাগছে। আমি যখন কিছু দেখাবো একটু এদিকে খেয়াল করবেন, ওইদিকে আপাতত বাদ থাক। এবার দেখেন আমি আবার এই বক্স নিয়ে দেখাচ্ছি, সব কিছু আপনাদের বক্স নিয়েই উদাহরণ সহকারে দেখাচ্ছি। এটা যদি কোনো কারণে উলট পালট হয়ে যায় তাহলে একই লাইনে সাজাতে হলে কি করব? এই অ্যালাইনমেন্টের কাজ। দেখেন আমি যদি এটা সাজাতে চাই একই লাইনে সাজাতে পারলাম, এবং এদের মধ্যকার দূরত্ব দেখেন, এখানে বেশি ফাঁকা, এখানে কম ফাঁকা, এগুলো সবগুলো পারফেক্টলি অ্যালাইন করতে হলে এখানে ক্লিক করতে হবে, তাহলে দেখবেন প্রত্যেকটার মধ্যকার দূরত্ব সেম হবে। আচ্ছা, এগুলো আমি প্রত্যেকটা একটা একটা করে বোঝানোর চেষ্টা করি। হ্যাঁ, এটা এলোমেলো হয়ে আছে। আমাদের এই প্রথম টুলের কাজ হচ্ছে হরিজন্টাল অ্যালাইন লেফট, মানে বাম পাশে আমরা লম্বালম্বিভাবে অ্যালাইন করতে পারবো। একটু ভালো করে মনোযোগী হন সবাই। এখানে যদি ক্লিক করি তাহলে কি হচ্ছে, বাম দিকে সব পারফেক্টলি অ্যালাইন হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা যদি কোনোটা কম বেশি হয় সেক্ষেত্রে কি হবে? তারপরেও এখানে বাম পাশে অ্যালাইন করলে এই লেফটে অ্যালাইন হবে। আর যদি আপনি সেকেন্ডটা ক্লিক করেন তাহলে কি হবে, এই যে এই মাঝ বরাবর অ্যালাইন হবে। ঠিক আছে, এই দেখেন একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। প্রথমটার কাজ কি, যে লেফটে অ্যালাইন করা। এই এখানে আইকনগুলো দেখলে বুঝতে পারবেন আসলে কোনটার কাজ কোন দিয়ে অ্যালাইন হচ্ছে না হচ্ছে। ঠিক আছে, এটার কাজ হচ্ছে লেফটে অ্যালাইন করা। আর যদি সেকেন্ডটা ক্লিক করি তাহলে কি হবে, এর সেন্টারকে কেন্দ্র করে আর কি অ্যালাইন হবে। আর এটা রাইট সাইডের অ্যালাইন, এটা রাইট অ্যালাইন। ঠিক আছে, এরপরে আগে তিনটার কাজ আগে বোঝার চেষ্টা করেন। আমি যেভাবে শেপ নিয়েছি ঠিক এইভাবে শেপ নেন, নিয়ে এই তিনটার কাজ আপনারা করে দেখান। কি হয়েছে, আসছে না শেপ নাকি? দেখা দিচ্ছি, এদিকে খেয়াল করেন সবাই। আপনারা এই দেখেন, আপনারা দুইজন একটু বুঝতে পারছেন, আপনারা দুইজন দুই জায়গা বসলে মনে হয় ভালো হয়। আপনি বুঝেছেন হয়তো পাশের জনের কাছ থেকে। ও, ওই পিছনে দুজনের কথা বলছে, আপনারা দুইজন একটু মানে একটু কম বুঝছেন, এর কারণে আপনাদের একটু অদল বদল করে বসা উচিত।
ভালো যে বোঝে তার পাশে বসা উচিত। এদিকে খেয়াল করেন সবাই, এইটা আমি কয়েকটা শেপ নিচ্ছি, নেওয়ার পরে এগুলো কোনোটা ছোট কোনোটা বড়, এটা তো করতে পারেন তাই না? এটা আমি প্রথম দিকে বোঝাইছিলাম না? এবার এইগুলো যদি মনে করেন যে বাম পাশে অ্যালাইন করবেন, সেক্ষেত্রে এটা সম্পূর্ণটা সিলেক্ট করবেন, করে এই যদি লেফটের অ্যালাইনে ক্লিক করেন তাহলে বাম দিকে অ্যালাইন হবে, আর যদি মাঝেরটায় ক্লিক করেন তাহলে মাঝখানের সেন্টারকে কেন্দ্র করে অ্যালাইন হবে, আর রাইটটা ক্লিক করলে ডান দিকে অ্যালাইন হবে। এবার বুঝেছেন কি? আচ্ছা, এবার দেখেন, ধরেন এইটাকে যদি আপনি লেফটে ক্লিক করেন তাহলে আর্টবোর্ডের একদম বামে যে অ্যালাইন হবে, মাঝে দিলে মাঝে অ্যালাইন হবে, ডানে দিলে ডানে অ্যালাইন হবে। এখন উপরে দিলে এই যে, আর বাকি তিনটা একটু দেখেন, এটা উপরেরটা দিলে উপরে অ্যালাইন হবে, মিডিলে দিলে মিডিলে অ্যালাইন, লেফটে দিলে লেফটে অ্যালাইন, ঠিক আছে? আচ্ছা, এখন যেটা করবেন সবাই, একটা এরকম বক্স নেন, নিয়ে আর্টবোর্ডে কিন্তু অন্য কিছু থাকবে না, এবং এইটাকে অবশ্যই সিলেক্ট থাকতে হবে, সিলেক্ট করতে হবে, করে লেফটে ক্লিক করলে লেফটে অ্যালাইন হবে। এবার প্রত্যেকটা আর কি ক্লিক করে করে দেখেন আসলে ঘটছেটা কি। একদম সহজ বিষয়, তারপরে একটু প্র্যাকটিসের প্রয়োজন আছে, এই জন্য একটু এগুলো ক্লিক করে করে দেখেন। একটা বক্স দেন, নিয়ে প্রত্যেকটা অপশন ক্লিক করে করে দেখেন। হ্যাঁ, উপরে উপরে 6টা ক্লিক করে একটা বক্স নিলে ওই এক এক কর্নারে যাচ্ছে, তাই না? একদম সহজ বিষয় যে এটা বিভিন্ন জায়গায় যাচ্ছে। এটা কি সবাই বুঝেছেন, পেরেছেন? একদম সহজ বিষয়, এটা না পারলে আর কিছু করার নেই। এবার দেখেন, এবার ধরেন আপনি মাল্টিপল কিছু হচ্ছে শেপ নিচ্ছেন, এগুলো সব যদি আপনি লেফটে অ্যালাইন করতে চান তাহলে লেফটে ক্লিক করবেন। আচ্ছা, এক্ষেত্রে একটু বড় করে নিতে পারেন, সাইডে বড় ছোট করে নিতে পারেন। এগুলো এবার সবগুলো ধরলাম। এবার কি বুঝেছেন এটা কিভাবে বড় করতে হবে? এবার দেখেন, এইগুলো লেফটে ক্লিক করলে লেফটে, মিডিলে করলে মিডিলে অ্যালাইন হবে, রাইটে ক্লিক করলে রাইট সাইডে, এবং এখানে যদি আপনি উপরেটা ক্লিক করেন তাহলে কিন্তু সব একসাথে হয়ে যাবে। এখানে কি ঘটেছে, মানে এটা উপরের সাথে অ্যালাইন হয়েছে, এর জন্য আপনাকে আড়াআড়ি নিতে হবে, এটার জন্য আপনাকে আড়াআড়ি নিতে হবে। এই যে এটা উপরে ক্লিক করলে একদম উপরের দিক থেকে অ্যালাইন হবে। এই ক্ষেত্রে আপনার যেটা একটু আগে দেখালাম ওইটা একটু উল্টোভাবে নিতে হবে, একটু সবাই খেয়াল করেন। এবার আড়াআড়ি নেবেন, কিভাবে সেটা? এটা এবার লম্বা লম্বিভাবে ছোট বড় করবেন। এবার দেখেন, আমি এবার লম্বা লম্বিভাবে লম্বা করলাম। এবার যদি আমি এটা উদাহরণ সহকারে বোঝার চেষ্টা করি, এই সম্পূর্ণটা ধরলাম, ধরার পরে আমি যদি উপরেরটায় ক্লিক করি তাহলে কি হবে, এই সমান্তরালে সবগুলো অ্যালাইন হয়ে যাবে। এরপর এটাতে ক্লিক করলে কি হবে, এটা এই সেন্টারকে কেন্দ্র করে এটা অ্যালাইন হবে। এই দেখেন সেন্টারে একটা ডট মতো আছে সব সিলেক্ট করলে। আর অবশ্যই আপনাকে কিন্তু সবগুলো অবজেক্ট সিলেক্ট করা লাগবে, সিলেক্ট না করলে কিন্তু এটার উপরে কোনো কাজ হবে না। এভাবে ড্র্যাগ করে সব সিলেক্ট করে এটাতে ক্লিক করলে মিডিল হবে, এটাতে ক্লিক করলে নিচের দিকে অ্যালাইন হবে, এটা উপরের দিকে অ্যালাইন হবে। তাহলে এই জিনিসটা একদম সহজ না? এটা আমি যেভাবে দেখাইছি ঠিক এইভাবে একটু সবাই করার চেষ্টা করেন। একটু নিজের উপরে আস্থা রেখে একটু শেখার চেষ্টা করেন, সবই বুঝতে পারবেন। এবার দেখেন, এবার সবাই একটু মনোযোগী হন এইদিকে। আমরা তো প্রথমে কন্ট্রোল ডি দিয়ে একদম সমানে হচ্ছে কিছু অবজেক্ট বানিয়ে ফেলতাম, কিন্তু কোনো কারণে আপনার মনে হলো যে একটু এলোমেলো হয়ে আছে, এগুলো আমি অ্যালাইন করব কিভাবে? এইভাবে সব সিলেক্ট করবেন,
এইটাতে ক্লিক করলে কি হয়, হরিজন্টাল অ্যালাইন সেন্টার এই দিকে হয়। কিন্তু যদি একটু বুঝতে অসুবিধা হয় আপনি হয়তো এটাই ক্লিক করে দেবেন, এটা তো আড়াআড়ি, এটা রয়েছে তো লম্বালম্বি, আড়াআড়ি দিলে কিন্তু সব এক জায়গা হয়ে যাবে, তখন আপনার মনে হবে ধুর কি হয়ে গেল। এটা না, এটা হচ্ছে লম্বালম্বি যেহেতু অ্যালাইন করবো তাহলে আমাকে হরিজন্টাল অ্যালাইন সেন্টারে ক্লিক করতে হবে। এইবার দেখেন এখানে এই অপশনটা, আচ্ছা এটা দিয়ে এটার কাজ হচ্ছে এই যে পারফেক্টলি অ্যালাইন হয়ে গিয়েছে, এইটা আমি তেমন একটা ব্যবহার করি না, এইটা আর এটা আমি ব্যবহার করি, এইটা লম্বালম্বি অ্যালাইন করার জন্য এইটা আর এইটা, এই দুইটার মাঝখানেরটা, এটাও ব্যবহার করি না, এটাও ব্যবহার করি না, এটাও না, এটাও না। এখানে আমি ব্যবহার করি এই যে এই মাঝেরটা, এই মাঝেরটা, এইগুলোই বেশি ব্যবহার করা হয়। তো এখানে কি ঘটছে আমি একটু বোঝাই। এটা যদি আমি সম্পূর্ণ সিলেক্ট করি আর যদি এই লম্বালম্বির এটাতে ক্লিক করি তাহলে এই মধ্যকার দূরত্ব সব সেম হয়ে যাবে, এখানে সবগুলো দূরত্ব সেম হয়ে গেছে। একইভাবে যদি আমি আড়াআড়িটা করতে চাই, এবার দেখেন এইগুলো যদি আমি সব সম্পূর্ণ সিলেক্ট করলাম, করে আমি যদি অ্যালাইন করতে চাই আড়াআড়ি, সেক্ষেত্রে আমি এইটা ব্যবহার করব। করার পরে আমি এইটাতে ক্লিক করলে কি হবে, আড়াআড়িভাবে সব হচ্ছে অ্যালাইন হয়ে যাবে। কোনো কারণে যদি ভুলটাতে ক্লিক করে ফেলেন সেক্ষেত্রে আপনি কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে দিবেন, দিয়ে সঠিকটাতে প্রেস করবেন। তো আমি আপনাদের এখন দুইটা জিনিস দেখালাম, এটা আপনারা একটু করে দেখাবেন। সেটা হচ্ছে প্রথমে লম্বালম্বি এরকম কয়েকটা অবজেক্ট নেবেন, কিন্তু বেশি নিয়ে ফেললে সমস্যা, কিন্তু মাঝখানে যে একটা গ্যাপ থাকতে হবে এটা কিন্তু থাকতে হবে। এই যে বেশি যদি নিয়ে ফেলেন, এখানে যদি আরও 2-3টে নিয়ে ফেলি তাহলে কিন্তু আপনি দেখবেন পুরো একটা লাইন ছাড়া আর কিছুই নেই, যে মধ্যকার দূরত্ব কি আছে না আছে এটা আপনি বুঝবেন না, বেশি নেওয়া যাবে না। লম্বালম্বি অ্যালাইন করে দেখান, আড়াআড়ি অ্যালাইন করে দেখান, এখানে কন্ট্রোল ডি এর ব্যবহার করা যাবে না। এরকম একটা বক্স নিয়ে এরকম আড়াআড়ি নেবেন কি লম্বালম্বি নেবেন, নিয়ে এটা এলোমেলো করে ফেলবেন, যদি কাছাকাছি থাকে একটু এলোমেলো করে ফেলবেন, করে এইভাবে ধরে আড়াআড়ি এবং এটাতে ক্লিক করলে মধ্যকার দূরত্ব সেম হবে। এই জিনিসটা সবাই একটু করে দেখান, প্রথমে লম্বালম্বি তারপরে আড়াআড়ি, এই দুইটাই করে দেখান সবাই।